নাবিলার একটু চোখ লেগে এসেছিল। ব্রেক কষার ঝাঁকুনিতে চোখ দুটো যন্ত্রের মতো খুলে গেল। গাড়ি এসে থেমেছে একটি দোতলা বাড়ির সামনে। সূর্যের আলো এখন নরম। পেলব মেঘ রাশি নিরুদ্দেশ উঠছে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে। তাদের গায়ে ছড়িয়ে পড়ছে লাল, বেগুনি আর গোলাপি রঙের প্রলেপ। গ্রীষ্মের বিদায় ঘণ্টা বেজে ওঠার সাথে সাথে দিনের বেলার দৈর্ঘ্য কমাতে শুরু করেছে। বিকেল এর মাঝেই অনেক ছোট। একটু বাদে সন্ধ্যা নামবে। নাবিলা ঘুমো ঘুমো চোখ মেলে চেয়ে দেখল বিকেলের মরা আলোয় মাথা তুলে দাঁড়িয়ে থাকা পুরনো ধাঁচের বাড়িটা। বাড়ির চারিপাশে জংলি গাছের সমাহার। দূরে চোখ রাখলে দেখা যায় দিগন্ত ছোঁয়া সবুজ পাহাড়। সদর দরজার সম্মুখে একটা ভারী সুন্দর মোটা রঙের নারী মূর্তি নাচের ভঙ্গিতে উঁচু করে রাখা হাত কবজি জুড়ে বেরিয়ে আসছে জলের ফোয়ারা ঘিরে রয়েছে পাথরের গোল বেদি। বেদির চারিপাশে ফুটে আছে অজস্র লাল গোলাপ আর সাদা ডগউড ফুল। ফাহাদ নেমে গেছে ততক্ষণে গাড়ি থেকে। নাবিলাও একটু ধাতস্থ হয়ে নামল। নেমে চারিপাশে চোখ বুলিয়ে অবাক গলায় বলল, এমা, এ তো দেখি পুরোই জঙ্গল। কোথায় এসেছি আমরা? ফাহাদ নাবিলার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। রিমোট চেপে গাড়ি লক করল। টুট টুট শব্দ করে তালাবদ্ধ হলো বাহনটা। নাবিলা আবার বলল, এই বলো না কোথায় এসেছি? ফাহাদ গুমোট গলায় বলল, সারা পথে মরার মতো ঘুমালে আর কি করে জানবে কোথায় এসেছো? তুমি তো বললে কোনো কথা বলা যাবে না। ঘুমোবো না তো কি করব? পাশে বসে থাকা অ্যাংরি ইয়াং ম্যানের চেহারা দেখতে থাকবো? ফাহাদ চুপচাপ বাড়ির দিকে এগিয়ে এলো। উপর জুপড়ি ধাক্কা দিতে লাগলো দরজায়। পকেট থেকে ফোন বের করে একটু উত্তেজিতভাবে ডায়াল করলো কোনো নাম্বারে। নাবিলা কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ওর কাণ্ড। বাড়িটার সামনে কোনো পাকা রাস্তা নেই। মেঠো পথ এসে মিশেছে সম্মুখের উঠানে। খাড়া হয়ে উঠে গেছে কয়েক হাত উঁচুতে। লনের ঘাস ছাঁটা হয় না বুঝি অনেক দিন। লম্বা লম্বা ঘাসের সাথে আগাছাড়াও পাল্লা দিয়ে মাথা গজিয়েছে। আশেপাশে অনেক দূর অবধি আর কোনো বাড়ি চোখে পড়ছে না। পুরো জায়গাটা কেমন মনুষ্যবিহীন, সভ্যতাবিহীন, বিজ্ঞানরহিত আর দুর্গম বলে মনে হলো নাবিলার। একটা কেমন গা ছমছমে ভাব। হঠাৎ তার কপালে একটা সূক্ষ্ম দুশ্চিন্তার রেখা ভেসে উঠল। আকপিচ কিছু চিন্তা না করে অন্ধবিশ্বাস করে এই ছেলেটার সাথে এত দূরে চলে এসে কি তবে ভুল করলো? ফাহাদকে সত্যি এলোমেলো দেখাচ্ছে। সে ঠিক তার মধ্যে নেই। খোদা না করুক কোনো অঘটন ঘটে গেলে এই নির্জন বিজন জায়গায় নাবিলা একা একা কী করে সব সামলাবে? মিনিট পাঁচেকের মাথায় বাড়ির দরজাটা খুলে গেল। একটা বুড়ো কালো চামড়ার ভদ্রলোক জবুথুবু হয়ে বেরিয়ে এলো। ফাহাদকে দেখে হেসে করমর্দন করে বলল, হেই ম্যান, কখন এলে? কিছুই জানাওনি কেন আগে? ফাহাদ বলল, কোথায় ছিলে? অনেকক্ষণ হলো দরজা ধাক্কাচ্ছি। ওয়াশরুমে ছিলাম। চলো চলো, বাইরে দাঁড়িয়ে কেন? ফাহাদ দূরে তাকিয়ে নাবিলাকে বলল, এসো। বৃদ্ধটি নাবিলাকে দেখতে পেয়ে বলল, ও কে? তোমার গার্লফ্রেন্ড নাকি? ফাহাদ একটু অপ্রতিভ হলো। ছোট্ট করে বলল, না। বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে আবার বলল, পিটার, অ্যাকচুয়ালি উই আর স্টার্ভিং। তোমার কাছে কি খাবার কিছু আছে? পিটার বলল, ফ্রিজে ব্রেড আছে, জ্যাম জেলি আছে। তাছাড়া তোমরা অন্য কিছু খেতে চাইলে বলতে পারো। আমি একটু পরে গ্রোসারি করতে যাচ্ছি। ফিরে আসার সময় তোমাদের জন্য কিছু কিনে নিয়ে আসবো। তুমি কি খাবে? ফাহাদ প্রশ্ন করলো নাবিলাকে। নাবিলা একটু আড়ষ্টতা নিয়ে বলল, কিছু একটা হলেই হলো। ফাহাদ আর সময় নষ্ট না করে পিটারকে বলল, পিৎজা নিয়ে এসো। তোমার ইচ্ছে মতো টপিং দিলেই হবে, শুধু পাইনঅ্যাপেলটা অ্যাভয়েড করো। আমি পর্ক খাই না। নাবিলা ফোড়ন কাটলো। ওকে দেন, নো পর্ক নো পাইনঅ্যাপেল, বলল ফাহাদ। বাড়িটা বেশ বড়। বসার ঘর আর কিচেনের সাথে
লাগোয়া সিঁড়ি উঠে গেছে দোতলায়। আসবাব থেকে শুরু করে দোতলার রঙে দরজা জানালা সমস্ত কিছুই একটা পুরনো ছাপ আছে। নাবিলা চোখে নানা প্রশ্নের উকিঝুঁকি বুঝে নিয়ে ফাহাদ নিজের থেকেই বলল, এটা আমাদের বাড়ি। পিটার নিচতলাটা ভাড়া থাকে, কাছেই ওর টার্কি ফার্ম আছে। ও, কিন্তু এটা কোন জায়গা? বারবার একই প্রশ্ন কেন করছো? আমি তো বলেছি যে বলা যাবে না। এমনটাই তো ডিল ছিল, তাই না? নাবিলা ব্যাগ থেকে ফোন বের করে বলল, তুমি কি মনে করছো তুমি না বললে আমি জানতে পারবো না? ফোনে লোকেশন অন করতে গিয়ে দেখা গেল নেটওয়ার্ক নেই। নাবিলা চোখ কপালে তুলে বলল, কী কাণ্ড, কোন জঙ্গলে এসে পড়েছি আমি? এখানে তো নেটওয়ার্কই নেই। ফাহাদ হেসে বলল, বোঝো এবার ঠেলা। কিচেন ক্যাবিনেট থেকে একটা হুইস্কির বোতল বের করলো ফাহাদ। ফ্রিজের সাথে লাগানো আইস চেম্বার থেকে সুইচ চেপে টপাটপ দুটি গ্লাসে ঢেলে নিল এক গাদা আইস কিউব। এসে বসলো ডাইনিংয়ের ওপর। চেয়ারে বসে বলল, হুইস্কি চলবে? হ্যাঁ, কেন নয়, বলল নাবিলা। ফাহাদ বোতল থেকে গ্লাসে পানীয় ঢালতে ঢালতে থমথমে গলায় বলল, সবচেয়ে বড় আয়রনি কি জানো? আমি আমার ভাইকে ভালোবাসি। আমি কিছুতেই বুঝতে পারছি না যে ও আমার সাথে এমন একটা কাজ কিভাবে করলো। এইটুকু বলে একটু থেমে বিষণ্ণভাবে কিছু একটা চিন্তা করলো সে। তারপর আবার বলল, আমার মম বলে ভাই নাকি আমার কাছ থেকে এক এক করে সব কেড়ে নেবে। বাংলাদেশে আমার দাদুর বাড়ির সব সম্পত্তি মারা যাওয়ার আগে দাদু সব কিছু ভাইয়ের নামে লিখে দিয়ে গেছেন। আমার জন্য এক রত্তি পরিমাণও প্রপার্টি রাখেননি। সেই থেকে মম খুব রাগ ভাইয়ের ওপর। মমের ধারণা আমাদের দুই ভাই বোনের চেয়ে ভাইকে বেশি ভালোবাসে ড্যাড। কথাটা কিছু হলেও সত্য জানো। ভাই সব সময় সব কিছুতে আমার থেকে এগিয়ে, লেখাপড়া, আউটলুক, ক্যারিয়ারে সব কিছুতে ওর একটা এ গ্রেড তকমা লেগেই থাকে সর্বদা। আত্মীয় স্বজনের মুখে সব সময় ওর প্রশংসা আর গুণগান জারি থাকে। তবে এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি আমি। অন্ধের মতো ভালোবেসেছিলাম ওকে। কিন্তু দেখো, শেষমেশ মমের কথাই ঠিক হলো। হি হ্যাজ স্টোলেন দ্য গার্ল ফ্রম মি। নাবিলা চুপ করে শুনছিল। প্রত্যুত্তরে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না। ফাহাদ আবার কথা বলল, সে যাকগে, তুমি বলো, কেন আসলে এতটা পথ আমার সাথে? করুণা করে? করুণা করব কেন? ফাহাদ শ্লেষ গলায় বলল, আমাকে পছন্দ না করে আমার হবু বউ আমার ভাইকে পছন্দ করেছে। তারপর কি তোমার আমার ওপর করুণা হচ্ছে না? নাবিলা দৃঢ়ভাবে বলল, না, একেবারেই না। তোমার সাথে যদি ঘটনাটা ঘটতো নাবিলা, তবে তুমি বুঝতে পারতে এই মুহূর্তে আমার কী রকম লাগছে। আচ্ছা, একটা কথা বলো তো, আমি কি একেবারেই অপছন্দনীয় একজন মানুষ? আমার মধ্যে কি পছন্দ করার মতো কিছুই নেই? নাবিলা চোখ বড় করে বলল, কে বলেছে নেই? ইউ লুক অ্যাট ইউরসেলফ, ইউ আর হ্যান্ডসাম, চার্মিং, হাম্বল। সকালের জায়গায় আমি যদি হতাম, হু নোজ, হয়তো আমি তোমাকেই প্রথম দেখায় পছন্দ করে ফেলতাম। কারণ তুমি প্রথম দেখায় পছন্দ করার মতোই ছেলে। ফাহাদের ঠোঁটে একটা নিষ্প্রাণ হাসি ভেসে উঠল। এসব তুমি এমনি এমনি বলছো আমাকে খুশি করতে। নাবিলা মাথা নেড়ে বলল, মোটেও এমনি এমনি বলছি না, যা বলছি সত্য বলছি। গাড়ি চলতে শুরু করার পর দুজনেই টের পাচ্ছিল একটা অস্বস্তির দানা বেঁধেছে হাওয়ায়। কেউ কারোর দিকে সরাসরি তাকাচ্ছে না, কথা বলছে না। কীরকম একটা থমথমে ভাব। সকাল আর চোখে দেখছে আরশানকে, দেখছে মানুষটা দৃষ্টি স্থির, চোয়াল শক্ত, ঠোঁটের কাজটায় একটু কেমন সূক্ষ্ম নিষ্ঠুর ভাব। সে যেন ঠিক এই ধরাধামেই নেই। তার মস্তিষ্ক চলছে কোনো গভীর ক্ষুরোধার উচ্চাটন ভাবনায়। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলছে। তার অবস্থান এখন ঠিক মুখ বরাবর। তির্যকভাবে চোখে এসে পড়ছে প্রখর তাপ। তেজ এত বেশি যে চোখ
খোলা রাখা যাচ্ছে না। সকাল ব্যাগ থেকে রোদ চশমা বের করে পড়ল। রোদ এড়ানো ছাড়াও রোদ চশমার আরও উপকারিতা আছে। রোদ চশমা চোখের ভাষা লুকাতে সাহায্য করে, মনের ভাব ধরা পড়ার ভয় কম থাকে। ছেলেটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? আজ দুপুরেই তো সব ঠিক ছিল। এই নীল চোখের মেয়েটা একটা চুমু খেয়ে কি দুনিয়া পাল্টে দিল? মনে পড়তে আবার সেই বিশ্রী অনুভূতিটা ফিরে আসলো বুকের ভেতর। চোখ বন্ধ করে ফেলল সকাল। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। রোদে ডোবা হলদে ছিমছাম রাস্তা দিয়ে গাড়িটা হু হু করে ছুটে চলেছে। রাস্তার দুপাশে কখনো খোলা মাঠ, কখনো বনানি, কখনো আবার দোকানপাট। জিপিএস বলছে গন্তব্যে পৌঁছাতে আরও ৩৫ মিনিট সময় লাগবে। এই ৩৫ মিনিট কাটাবে কি করে? বাক্যহীনভাবে এমন যন্ত্রের মতো তো বসে থেকে। আপনার কি হয়েছে? হঠাৎ করেই প্রশ্নটা করে ফেলল সকাল। আরশান ঘাড় ঘোরালো সকালের দিকে, কিন্তু চোখ রাখল জানালার বাইরে। বলল, কিছু না। কি হবে? কি হবে তা আমি জানি না। কেমন কেমন করছেন? আরশান ইতস্তত নিয়ে একটু হেসে প্রশ্নের উপর প্রশ্ন করল। কেমন করছি? সকাল এ প্রশ্নের উত্তরে অন্য গলায় বলল, মেয়েটা সত্যিই সুন্দর। কার কথা বলছেন? আপনার গার্লফ্রেন্ড। শুনে আরশান যেন আরও একটু বেশি গম্ভীর হয়ে গেল। কিছু বলল না। ওকে চুপ করে থাকতে দেখে সকাল বলল, আপনি খুশি হননি? খুশি হওয়ার কি আছে? এই যে আমি আপনার গার্লফ্রেন্ডকে সুন্দর বললাম, আপনার তো ভালো লাগা উচিত। আরশান যেমন শক্ত হয়েছিল তেমন শক্ত হয়ে রইল। গাড়ি ঘুরিয়ে গ্যাস স্টেশনে থামালো। কোনো কথা না বলে যন্ত্রের মতো গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো। ক্রেডিট কার্ড পাঞ্চ করে নিল মেশিনে, তারপর গ্যাস নজেল ঢোকালো গাড়ির ট্যাঙ্কে। চিন্তিত গম্ভীর মুখ নিয়ে অপেক্ষা করলো গ্যাস লোড হবার সময়টুকু। সেই মুহূর্তে ওর দিকে তাকিয়ে সকালের মনে হলো এই আরশানকে যেন সে চেনে না। তার কেমন ভয় ভয় করতে লাগলো। গাড়ি থেকে বেরিয়ে আসলো সে। রোদের তেজ বুঝি একটু কমে এসেছে। ঝিরঝির করা ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে। এদেশে প্রতিটা গ্যাস স্টেশনে একটি করে দোকান থাকে। এখানে আছে 7-Eleven। গ্যাস ভরা হয়ে গেলে আরশান কী কারণে যেন 7-Eleven-এর ভেতরে গেল একবার। চলে এলো কিছুক্ষণের মাঝেই। সকাল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছিল। আজ বেজায় গাড়ি ঘোড়া পথে। এ দেশে যানবাহনের ভিড় আছে, বিশেষ করে অফিস ছুটির সময়টাতে সকাল দেখেছে। এ পর্যায়ে যানজট রাস্তায় হয়তো কোনো অংশে ঢাকা শহরের তুলনায় কম নয়, কিন্তু তফাৎটা হচ্ছে এদের যানজটের মধ্যেও একটা সুশৃঙ্খল ভাব বিরাজ করে। নিয়ম অমান্য করে না কেউ। তাই জ্যাম লাগার পর ছাড়তে বেশি সময় লাগে না। আপনার কিছু লাগবে? কিছু খাবেন? আরশান পাশে এসে দাঁড়ালো। সকাল নিস্তেজ গলায় বলল, না। আমি কি স্মোক করতে পারি, যদি কিছু মনে না করেন? পারেন, ধন্যবাদ। আরশানের হাতে সিগারেটের বাক্স ধরা ছিল। মনে হয় 7-Eleven-এ এটা কিনতে গিয়েছিল। লাইটার বের করে আগুন ধরাতে ধরাতে সে বলল, আপনার চাই? আমার অভ্যাস নেই। গুড ফর ইউ। বাক্সটা পকেটে পুরে রেখে সে সকালের দিকে একবার চাইল সকালও। চকিতে চোখ সরিয়ে নিল আরশান। আর সরানোর পরপরই টের পেল খুব ভালো মতো যে মেয়েটা তার চোখ দুটোকে চুম্বকের মতো টানছে। এই উপলব্ধির পর অস্বস্তিটা আরও ভালো মতো পেয়ে বসলো তাকে। আরশান চোখ ঘুরিয়ে নেওয়া দেখে অবাক না হয়ে পারল না সকাল। একটা ব্যথা চিনচিন করে উঠল বুকের বাঁ পাশে। আসলে এন্ড্রিয়ানা আমার গার্লফ্রেন্ড না। একটু থেমে সময় নিয়ে বলল আরশান কথাটা। সকাল বিস্মিত। মানে? আরশান সিগারেটের টান দিল। চোখ দুটো শূন্যে রেখে বলল, মানে ও আমার খুব ভালো বন্ধু, ব্যাস এইটুকুই। সকাল টের পেল কথাটা শোনা মাত্রই তার বুকের ভেতর চিনচিন ব্যথাটা ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। এক ঝটকায় স্বস্তির হাওয়া
ঢুকে গেছে মনের ঘরের ফাঁক ফোকর গলে। তবুও চাপা একটা অভিমান সদর্পে বিরাজ করছে সেখানে। সে অভিমান থেকেই বলল, মিথ্যে কথা। মানে কি? আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো? কেন বলবেন তা তো জানি না, কিন্তু বলছেন। চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলল সকাল। হালকা বাতাসে তার খোলা চুল উঠছে তিরতির করে। বিকেলের শেষের এক খণ্ড কমলা রঙা চকচকে রোদ এসে পড়েছে তার ডান গালে। সেই দিকে আরশান অবাধ্য চোখ দুটো পাগলা ষাঁড়ের মতো ছুটে যেতে চাইল বারবার। আরশান বিপন্ন গলায় বলল, মিথ্যা বলছি না। তাহলে ওকে চুমু খেলেন কেন? সকালের মুখ ফসকে বেরিয়ে এলো প্রশ্নটা। আই ডিড নট, শি ডিড। আবার মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি। কি ভুলভাল দেখেছেন আপনি জানেন। ঠিক মতো দেখে থাকলে বুঝতেন কাজটা আমি করিনি, সে করেছে। সকাল একদম ঝগড়াটে গলায় বলে উঠল, গার্লফ্রেন্ড না হলে সে কোন অধিকারে আপনাকে চুমু খাবে? এ তো ভারী অন্যায়। কথাটা শুনে কেন কে জানে আরশান আকস্মিক ওর ডাটিয়াল হামবড়া হাসিটা হেসে ফেলল। সকাল ফোঁস করে উঠে দাঁড়ালো। সকাল ফোঁস করে উঠে বলল, এত হাসির কিছু নেই, এমনি বললাম কথাটা। আপনার যা ইচ্ছা তা করেন, আমার কি। আচ্ছা, আপনি কোনো কথা মন দিয়ে মাথা দিয়ে বোঝার চেষ্টা করেন না কেন? কিছু বললেই এমন ক্যাটক্যাট করে ওঠেন। প্রবলেম কি আপনার? ধমক খেয়ে একটু মুখ গোজ করলো সকাল। একটা রাগ রাগ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো। একটু সময় পর আরশান অপরাধী গলায় বলল, এন্ড্রিয়ানা অনেক দিন থেকেই আমাকে পছন্দ করে, তাই হয়তো হঠাৎ ইমোশন থেকে কিস করে ফেলেছে। এটাতে দোষের কি আছে? না, দোষ কিসের? আপনারা তো ভাই আমেরিকান, আপনাদের কাছে এসব ডাল ভাত। আরশান গম্ভীরভাবে বলল, সে যাই হোক, আপনাকে আমি এসব কৈফিয়ত কেন দিয়েছি জানি না। আমি যা খুশি করতে পারি। আমার তো কারোর কাছে কোনো দায়বদ্ধতা নেই, তাই না? সকাল চোখ নামালো নিচে। সে জানে না এ প্রশ্নের উত্তরে ঠিক কী বলা যায়। সিগারেট শেষ করে নিয়ে আরশান বলল, চলুন যাওয়া যাক। বাকিটা পথ কেউ তেমন কোনো কথা বলল না। দুরু দুরু বুক নিয়ে সকাল শুধু একবার প্রশ্ন করল, আপনার কি হয়েছে আরশান? কেমন যেন অদ্ভুত লাগছে আপনাকে। আমি মানুষটাই মনে হয় একটু অদ্ভুত আছি বলে একটু হাসলো আরশান। আপনার কি কিছু নিয়ে মন খারাপ? কথাটা শুনে আরশান গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে ঘাড় ঘুরিয়ে সকালের দিকে তাকালো। ঠান্ডা গলায় বলল, আমার মন খারাপ হোক বা ভালো, তাতে আপনার কি এসে যায়? খটোমটো প্রশ্নটা সকালের বুকে এসে শেলের মতো বিঁধল যেন। আরশান বিষাদগ্রস্ত গলায় বলল, আমি মানুষের পারস্পরিক সম্পর্কে বিশ্বাস করি না। এর মানে কি? সকালের গলাটা একটু কাঁপছিল। সহজভাবে বলতে গেলে, আমি ভালোবাসায় বিশ্বাস করি না, কিংবা বলতে পারেন মেয়েদেরই বিশ্বাস করি না। কেন? কারণ আমার সঠিক জানা নেই। আপনার কি মনে হয় না পৃথিবী থেকে এখন কমিটমেন্ট ব্যাপারটা উঠে যাচ্ছে? মানুষ যত সভ্য হচ্ছে তত বেশি সম্পর্কের মায়াজাল থেকে মুক্ত হচ্ছে। বিয়ে শাদির মতো ট্রেডিশনাল কনসেপ্টগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যৌন সম্পর্কটাই আসল। তাহলে পশুর সাথে মানুষের সম্পর্কটা কোথায়? মাঝে মাঝে মনে হয় পশু সমাজে যে জিনিসগুলো উপকারী সেই জিনিসগুলো আয়ত্ত করে মানুষ আসলে নিজেকে সমৃদ্ধ করবে। আমাকে এসব কথা কেন বলছেন? একটু বিরক্তভাবেই বলল সকাল। আরশান শ্লেষ হাসি হাসল। কেমন আচ্ছন্নভাবে বলল, জানি না। বাড়ি ফিরল ভর সন্ধ্যাবেলা। গাড়ি থেকে নেমে বলল, শুনুন, আপনার এত বড় বড় কথা আমি বুঝি না। শুধু এটুকু বলবো, কিছু নিয়েই বেশি চিন্তা করবেন না। অত বেশি চিন্তা করতে গেলে পাগল হয়ে যাবেন। ভালো থাকার চেষ্টা করুন। আপনার মন যা চায় তাই করুন। আরশান সীমিতভাবে বলল,
দেখা যাক। বাড়ি ফিরে একলা হয়ে আরশান নিজের মুখোমুখি দাঁড়ালো। বন্ধন ভারী খারাপ জিনিস, পিছুটান, বন্ধন, সম্পর্ক, এই সব মানসিক দিকগুলো প্রকৃত অর্থে মানুষকে দুর্বল করে ফেলা ছাড়া অন্য কিছুই করে না। একবার এই মায়ার ফাঁদে পা দিলে পস্তাতে হবে সারাটা জীবন। নিজের ভেতর থেকে একটা ডাক শুনতে পায় আরশান। কেউ একজন বলছে, পালাও পালাও, সময় থাকতেই পালাও। কেমন ভূতগ্রস্তের মতো উঠে দাঁড়ালো সে। ব্যাকপ্যাকে কয়েকটা কাপড় আর প্রয়োজনীয় জিনিস তুলে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে আসলো ঘর থেকে। গাড়িতে উঠতে যাবার সময় কেউ একজন পাশে এসে দাঁড়ালো, বলল, মাত্রই তো আসলেন, আবার কোথায় যাচ্ছেন? সন্ধ্যার ফিকে বাদামি আলোয় আরশান চোখ তুলে দেখল সকালকে। ওই স্নিগ্ধ মুখটার দিকে চেয়ে থেকে তার হৃৎপিণ্ড একটা বারের জন্য স্পন্দিত হতে ভুলে গেল। সে কেমন অন্যমনস্ক গলায় বলল, পালিয়ে যাচ্ছি। কি বললেন? উত্তেজনায় তখন সকাল নিঃশ্বাস নিতে ভুলে গেছে। আরশান কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে উঠে বসলো। সকাল পাগলের মতো গাড়ির জানালায় ধাক্কা দিতে দিতে বলল, কথা শুনুন আমার, আপনি কোথায় যাচ্ছেন? কাজ নামালো না আরশান। স্টেটের বাইরে যাচ্ছি, কাজ আছে। সকাল বিস্মিত, কেন যাচ্ছেন? বললাম তো কাজ আছে। সকাল বাষ্পাচ্ছন্ন গলায় বলল, কবে ফিরবেন? জানি না। সকাল জানালার কাজ উঠে গেল। কিছুক্ষণের মাঝে গাড়ি ধীরে ধীরে নেমে গেল ঢালু ড্রাইভওয়ে ধরে। উঠল রাস্তায়। একটা কান্নার ডেলা সকালের গলার কাছে এসে আছড়ে পড়তে চাইছিল। রাস্তার ওপরেই ধপ করে বসে পড়ল সে। জীবনে এই প্রথমবারের মতো বাড়ি ছেড়ে যাবার সময় আরশানের মনে হলো সে কিছু একটা রেখে এসেছে। একটা পিছুটান কাজ করছে তার ভেতরে। মনে হচ্ছে ঘরমুখো তাকে হতেই হবে, আজ নয় তো কাল। একটা গভীর নিঃশ্বাস বেরিয়ে গেল বুক চিরে। এতটা ফাঁকা লাগছে কেন ভেতরটা? কেন মনে হচ্ছে ওই মুখটা আর একবার দেখতে না পেলে সে একদম মরে যাবে? নিঃশ্বাস আটকে আসছে। চোখের সামনে নেমে আসছে এক মেঘাচ্ছন্ন অন্ধকার। গাড়ি ঘুরিয়ে নিল। ক্যাত করে চার চাকায় বিকট শব্দ তুলে ঝড়ের বেগে গাড়িটা ফিরে চলল উল্টো পথে। বাড়ির বারান্দায় এসে দেখা গেল মেয়েটা বসে আছে হাঁটু গেড়ে পথের উপরে। দ্রুত নেমে আসলো আরশান গাড়ি থেকে। দৌড়ে এসে সকালকে বসা থেকে টেনে তুলতে বলল, ফিরে এসেছি, যান বাড়ির ভেতরে যান। সকাল কাঁদছিল। তার চোখ ভেসে যাচ্ছিল অশ্রুর নোনা জলে। আরশানের বুকের ভেতর এক উদেল ঢেউ ভাঙছে। কেমন একটা অর্ধচৈতন্য অবস্থা। সামনে দাঁড়ানো মানবটি ঠিক কী কারণে তার কাছে এমন অসাধারণ হয়ে উঠেছে দিনকে দিন আরশান তা জানে না। কিন্তু জানে মেয়েটার উপচে পড়া চোখের জলে ধারা এই মুহূর্তে শুধুমাত্র তার জন্য। মানুষ সর্বদা প্রিয়জনের চোখের নিজের দৃঢ় অবস্থান দেখতে পছন্দ করে। সে চায় বিশেষ কেউ চিরটা কাল ধরে তাকে চোখের ভেতর, মনের ভেতর, স্বপ্নের ভেতর বাঁচিয়ে রাখুক। আরশানের এসব সাধারণ মানবিক দুর্বলতা কখনো ছিল না। শুধুমাত্র নিজের জন্যই বাঁচতে শিখেছে সে। তার বুক থেকে কখনো দীর্ঘশ্বাসেরা বেরিয়ে এসে হাহাকার করে বলে ওঠেনি, কেউ যদি ভালোবাসত। কিন্তু ওই ঐন্দ্রজালিক ক্ষণে তার চোখের সম্মুখে যে অশ্রু সজল মায়াবী মুখখানা, এই মুখটি কেমন যেন পাগল করা অন্যরকম। তার সাথে জগতের আর কিছুর তুলনা হয় না। সেই দিকে চেয়ে থেকে আরশান জীবনের প্রথমবারের মতো উপলব্ধি করল পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনাটি হলো একজন মানুষের অন্য একজন মানুষের জন্য ভালোবাসার অশ্রুর জল বিসর্জন দেওয়া। সকাল একটু তটস্থ হয়ে ওড়না দিয়ে চট করে চোখ মুছে নিল। মুখ লুকিয়ে বলল, কেন গেলেন? আবার ফিরেই বা আসলেন কেন? আপনাকে আমি কিচ্ছু বুঝি না। আরশান স্বগতোক্তির মতো বলল,
আমিও বুঝি না আমাকে। গাড়ির হেডলাইটের আলো এসে পড়ল দুজনের মুখের বরাবর। সন্ধ্যা পালিয়েছে একটু আগে। রাতের অন্ধকার জেঁকে বসেছে চারিপাশে। ওরা দুজনেই একটু অপ্রস্তুত হলো। গাড়ি থেকে নামতে নামতে চাচি বললেন, তোমরা কি মাত্র আসলে? ট্রাফিক ছিল নাকি? আরশান বা সকাল কেউই কোনো কথা বলল না। একটা অস্বস্তি খেলছে ওদের মুখে। চাচি অবশ্য তেমন কিছু খেয়াল করলেন না। ঝলমল হেসে বললেন, জানো তো কি কাণ্ড? ওই বাসায় গিয়ে পৌঁছানোর সাথে সাথে লীরা ফোন দিয়েছে। লীরাকে চিনো তো? আমার ছোট বোন। বলল ওরা নাকি আসছে 20 মিনিটের মধ্যে। ওর ছেলে জর্জ মেশনে অ্যাডমিশন নিয়েছে, পিএইচডি করবে। আরশান এবার বলল, অনিকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, অনিক। বাহ, ভালো তো। হ্যাঁ, অনিক তো ভীষণ ব্রাইট ছেলে। বলতে বলতে চাচি সদর দরজার কাছটায় এসে দাঁড়িয়ে পড়লেন। ঘাড় ঘুরিয়ে সকালের দিকে বললেন, তুমি ঘরের বাইরে এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলে কেন? এসো, ভেতরে এসো। তোমার চাচা গাড়ি গ্যারেজে রেখে আসছি চাচি, বলে সকাল ভেতরে পা দেওয়ার আগে একবার তাকালো আরশানের দিকে। লাইট পোলের গ্যাস জ্বালা আগুন আলোয় দেখলো আরশান তার দিকেই চেয়ে আছে। সকালকে তাকাতে দেখে একটু হাসলো। মন কেমন করতে থাকলো। কি যেন বলার ছিল, বলা হলো না। কি যেন হবার ছিল, হলো না। সেই রকম হলো না। হাহাকার নিয়ে আরশান হেঁটে ব্যাকইয়ার্ডে আসলো। ডেকের ওপর দাঁড়িয়ে চোখ রাখলো দূরে। খানিক বাদে তার ভেতরকার মানুষটা একটা অট্ট হাসি দিয়ে বলে উঠল, তুমি কি হেরে গেলে হে? শুনে আরশান নড়ে চড়ে সোজা হয়ে বুক টান করে বলে, না, হারবার প্রশ্নই আসে না। তাহলে তাকে নিয়ে এত ভাবছ কেন? ভাবতে দোষ কোথায়? যত বেশি ভাববে তত বেশি ও তোমায় দখল করে নেবে। নিজের ওপর অন্যের দখলদারি কি তোমার সইবে? আমাকে দখল করা কি এত সোজা? বলল মুখে, কিন্তু ভাবনাটা গেড়ে বসলো তার অন্তঃস্থলে। সত্যি তো, তার একান্ত নিজের গোপন ভাবনাটিতে অন্য কোনো লোকের অংশীদারিত্ব থাকবে। সে যেমন ছিল ভালো ছিল, সুখে ছিল। মেয়েটা তার জীবনে আসার পর থেকে চেনা নিজস্ব পৃথিবীটা কেমন পর হয়ে গেল। একলা থাকার সময়গুলোতে পরিপূর্ণভাবে একলা থাকতে পারে না সে। আবার হঠাৎ বাড়ি ভর্তি লোকের মধ্যে আচমকা একলা হয়ে যায়। নিউ ইয়র্কের দিনগুলোতে হালকা টের পেয়েছিল, কোনো কিছুতে ঠিকঠাক মন লাগছিল না। ধুর ছাই, মেয়েটাকে কেন যে তার এত বেশি ভালো লেগেছে। আজকে ভায়োলিন নিয়ে উঠানে এসে বসলো। সামনে মনে হচ্ছিল ভায়োলিনের সুর শুনে কেউ একজন বারান্দায় এসে দাঁড়াবে, কিন্তু কেউ আসলো না। ঘরটায় বাতি জ্বলছে, কিন্তু বোঝা যাচ্ছে কোনো মানুষ নেই। যাকগে, তুমি এত ভাবছো কেন? তোমার ভাবনার বিষয়বস্তুর কি অভাব পড়ল? পৃথিবীকে নিয়ে ভাবো হে। এই পৃথিবীর বুকে তোমাকে আশ্রয়, যে পৃথিবীর বুকে তোমার আশ্রয়, সেই পৃথিবী আর তার ওপর চড়ে খাওয়া সাধারণ মানুষগুলোকে নিয়ে ভাবো। দেখো প্রতিনিয়ত কত কি ঘটে যাচ্ছে সারা দুনিয়ার আনাচে কানাচে, বিস্তৃত মহা আকাশে, এমনকি সমুদ্রের নিচে। পৃথিবী কোথায় চলল আর তুমি পড়ে রইলে কোন চুলোয়? শেষ পর্যন্ত তোমার মতো বুদ্ধিমান, বিজ্ঞানসম্মত এবং বিজ্ঞানমনস্ক এবং বিবেচক মানুষের ভাবনার খোরাক হয়ে দাঁড়ালো এক অতিশয় সাধারণ আটপোড়ে বাঙালি রমণী। ধিক তোমাকে, ধিক। আজ রাতটা তাহলে জঙ্গলেই কাটুক। তাই হোক, ঠিক তাই হোক। জঙ্গলের হাওয়ায় এখন শরতের ছোঁয়া। গাছের সবুজ পাতায় লালচে রঙের আঁচড়।
এখানে এই নিবিড় বনানীর মধ্যে ডুবে গেলে তার আর দুনিয়া জাহানের চেতনা থাকে না। যাচ্ছিল জঙ্গলে, কিন্তু কি মনে করে আবার ঘুরে দাঁড়ালো। ধীর পায়ে ঘরে ফিরে এসে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসলো। ভেতরের মানুষটা বলে ওঠে, যেও না। ভেতরের মানুষটা বলে ওঠে, যেও না, যেও না, ওকে এড়িয়ে যাও। তার পা পিছিয়ে আসে, মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। একটা ঘোর কাজ করে ভেতরে, তারপর একটা বড় নিঃশ্বাস ছেড়ে দরজা খুলে ঢুকে পড়ে ভেতরের বাড়িতে। ড্রয়িং রুমেই বসে আছে সকাল। ঘর ভর্তি লোকজন গিজগিজ করছে। বাঙালি সমাজের এই এক দিক আরশানের খুবই বিরক্ত লাগে। না বলে কয়ে হুট করে দল বেঁধে কারো বাড়িতে হামলে পড়ার মতো বুনো সংস্কৃতি পৃথিবীর অন্য কোথাও নেই। সবার সময়ের দাম আছে। মাদারের বোন লীরা আরশানকে দেখে একগাল হেসে বলল, এই যে, তোমার খোঁজই নিচ্ছিলাম এতক্ষণ, কেমন আছো? আরশান এগিয়ে আসলো, ভালো আছি, আপনাদের কি খবর? কথাটা বলে সকালের দিকে আর চোখে দেখল সে। সোফায় বসে আছে অনিকের পাশে। অনিক ভীষণ মেধাবী ছেলে, সাথে একই সাথে সপ্রতিভ, উচ্ছল এবং অমায়িক। মুহূর্তের মাঝেই যে কারোর সাথে ভাব জমিয়ে ফেলতে পারে। আমরা কেমন আছি সে খবরটা তো একটাবার নেওয়ার প্রয়োজন বোধ করো না বাছা? 2 সিটের সোফায় দুজনে পাশাপাশি বসা। অনিক হেসে কিছু বলছে, উন্মুখ হয়ে শুনছে সকাল। লীরা আবার কিছু একটা বললেন। আরশান অন্যমনস্কভাবে বলল, জি কিছু বললেন? ওমা, এ ছেলের কি হয়েছে? কানে সমস্যা হচ্ছে নাকি কথা শুনতে পাচ্ছে না? আরশান বিপন্নভাবে তাকালো লীরার দিকে, বলল, দুঃখিত, খেয়াল করিনি। শুনলাম তুমি নাকি সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও। কেন বাপ, সন্ন্যাসী হবে নাকি? চোখ টানছে চম্বুক। অবাধ্য দৃষ্টি বারবার ছুটে যাচ্ছে তার দিকে। গালে হাত দিয়ে মনোযোগ সহকারে অনিকের কথা শুনছে। আবার কি যেন বলতে গিয়ে হেসে ফেলল। এখন ওর টোল পড়া গালের দিকে অনেক অপলক চেয়ে আছে। সকাল জায়গাটা থেকে সরে আসছে না কেন? তুমি ঠিক আছো তো? খুব আপসেট দেখাচ্ছে, লীরা বললেন। আমি ঠিক আছি, আরশান বলল শুকনো গলায়। উঠে পড়ল সে। চাপা একটা উদ্বেগ খেলছে তার মুখে। লিভিং রুমে বাবার মুখোমুখি পড়ল। বাবা বললেন, ডিনার করেছো? আরশান আলগা ভাবে বলল, না। এখানে করবে আমাদের সাথে? ঠিক আছে, বলে আরশান ধপ করে বসে পড়ল লিভিং রুমের কাউচে। ঘাড় ঘুরিয়ে উকি দিয়ে দেখল, আলোচনা এখনও চলছে। সকাল কি তাকে দেখতে পায়নি? পেয়েছে তো। ঢোকার মুখে চোখে চোখ পড়েছে একবার। তবুও কেন এখানে ঠায় বসে আছে? আরশানের চাইতে কি অনিক তার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আবার উঠে পড়ল বসা থেকে। পরের বার তাকাতে এই দেখল ওরা আগের জায়গায় নেই। কোথায় গেল? বিচলিত আরশান এদিক সেদিক ঘাড় ঘুরিয়ে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে নেই, লিভিং রুমেও নেই। গেছে কোথায়? সিঁড়ির সামনে এসে দেখলো দুজনে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। যাচ্ছে কোথায় সকাল? ওকে নিয়ে নিজের ঘরে নিয়ে যাবে নাকি? আরশান অন্য কিছু চিন্তা না করে তার ভেতর থেকে আপনা আপনি একটা ডাক উঠে আসলো, সকাল। থমকে দাঁড়ালো। ওরা তখন মাঝ সিঁড়িতে। আরশান সিঁড়ির গোড়ায় ঘুরে দাঁড়িয়ে সকাল বলল, জি বলুন। কথা আটকে গেল আরশানের। সে ঠিক জানে না তাকে কি বলতে হবে। তার মতো অকপট সপ্রতিভ ব্যক্তির জীবনে এই অভিজ্ঞতা নতুন। একটু আসবেন, কথা ছিল। অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে বলল, আরশান ভাই, আপনি তো আমাকে চিনতেই পারেননি। আরশান ভারী লজ্জা পেয়ে গেল। পরিচিত একজন মানুষ তার সামনে দাঁড়ানো, অথচ সে সামান্য কুশল বিনিময়টুকু পর্যন্ত করতে ভুলে গেল। আরশান, তোমার কি হয়েছে? মেয়েটা কি তোমাকে এতটাই বদলে দিল এ কদিনে? দখলদারির কর্মযোগ্য তবে শুরু হয়ে গেছে। এবার তুমি নিঃস্ব হয়ে গেলে। যা তোমার ছিল
তাও আর তোমার রইল না। কেমন আছো অনিক? বলে আরশান হাত বাড়িয়ে দিল। তারপর আবার বলল, শুনলাম তুমি পিএইচডি শুরু করছো, খুব ভালো খবর। কিসের ওপর করছো বাই দ্য ওয়ে? সিভিল ইঞ্জিনিয়ারিং। গুড, ভেরি গুড। সকাল এসে দাঁড়িয়েছে পাশে, কৌতূহল চোখে নিয়ে আরশানের দিকে চেয়ে আছে অনিকও। আরশান বুঝতে পারছে না তার এই মুহূর্তে ঠিক কী করা উচিত। সব কিছু এলোমেলো লাগছে। সকাল বলল, বলুন, কি বলতে চাইছিলেন? আরশান ভারী আহত চোখে তাকালো সকালের দিকে। কি বলবে সে এখানে অনিকের সামনে? সকাল কি এতটুকু বোঝে না? সে ইতস্তত গলায় বলছি। তারপর এক মুহূর্ত তাকিয়ে থাকলো ওদের দিকে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কি যেন চিন্তা করলো। একটা বড় নিঃশ্বাস ফেলে সকালকে বলল, ওইদিকে চলুন, একটু প্রাইভেসি দরকার। অনিকের মুখে একটা হালকা অপমানের ছায়া খেলে গেল। সে সকালের দিকে তাকিয়ে বলল, নো প্রবলেম, টেক ইউর টাইম। আমি তো আজ রাতে থাকছি এখানে, সারা রাত গল্প করব। সারা রাত গল্প করা যাবে কথাটা আরশানের কানে ঝাঝা করে বাজতে থাকলো। সকাল আরশানকে অনুসরণ করে হেঁটে আসলো বাড়ির বাইরে। তার ভেতরটা একটা অনাবিল শান্তিতে ভরে গেছে। আরশান তার সাথে নিচ থেকে কথা বলছে, গায়ে পড়ে। আহা, বাতাসে কেমন মন কাঁপানো সুখের ছড়াছড়ি। বাইরে এসে দরজার সামনে একটু দাঁড়ালো আরশান, তারপর বলল, চলুন হাঁটি। সকাল মুচকি হেসে বলল, এই রাতের বেলা? কেন, কোনো সমস্যা? না মানে অন্ধকার তো। আপনি রাতকানা নাকি? কাটা কাটা গলায় বলল আরশান। রাতকানা হব কেন? তাহলে অন্ধকারের সমস্যা কি? সকাল একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলুন, কথা বাড়িয়ে লাভ নেই। লন পার হয়ে রাস্তায় উঠে আসলো ওরা। জঙ্গলের একদম ধার ঘেঁষে সাপের মতো এঁকে বেঁকে বয়ে গেছে ফুটপাতটা। কোনো আলো নেই, মানুষজনও নেই কোনো গাড়ি ঘোড়ার। রাত 8টার সময়ই এখানে মধ্যরাতের নীরবতা। আকাশ পরিষ্কার, কালো আকাশের পাতলা আস্তর ভেদ করে উকি ঝুঁকি মারছে নীলচে রাঙা অজস্র নক্ষত্র। সকাল অনেক দিন এরকম গ্রাম্য ঘুটঘুটে অন্ধকার দেখেনি। তার শহুরে চোখে এই অন্ধকার সয়ে আসতে সময় লাগছিল। আপনাদের এই জায়গাটা কেমন গ্রামের মতো। আরশান বলে উঠল অন্যমনস্কভাবে। হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সকাল। বলুন, কি বলবেন বলছিলেন? আরশান একটু বিরক্ত গলায় বলল, বলবো তো, আপনার এত তাড়া আছে? আপনার কোনো তাড়া আছে? না, চাচি কি মনে করবেন? মনে করার কি আছে এখানে? অন্ধকারে মুখোমুখি দাঁড়িয়ে দুজন, কেউ কারো চোখ মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না। সকালের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। দিশেহারা আনন্দে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এ কথা ঠিক, আবার কেমন ভয়ও লাগছে। এই ছেলেটাকে সে একদম বুঝতে পারে না। ছেলেটা যেন কেমন ধারা, কে জানে, হয়তো কোনো কেমন ধারা বলেই ওকে তার এত বেশি ভালো লাগে। আমাকে যেতে মানা করলেন কেন? গম্ভীর গলায় প্রশ্ন করে আরশান। সকাল একটু অপ্রতিভ হলো, চোখ নামালো নিচে। তার বুক কাঁপছে। সে কি ধরা পড়ে গেল? কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, এমনি। কাঁপছিলেন কেন? এমনি, আগের সুরেই বলল সকাল। তারপর বলল, আপনি কোথায় যাচ্ছিলেন? কেনই বা যাচ্ছিলেন? আরশান আঙুল নেড়ে এয়ারকোট করে বলল, এমনি। সকাল হাসে। আপনি পাগল আছেন। আপনিও। কি কথা বলছিলেন? আরশানের প্রশ্ন। কি কথা? প্রশ্নের ওপর প্রশ্ন করে সকাল। অনিকের সাথে। কেমন থমধরা গলায় বলে আরশান। ও, কত কথাই তো বললাম। কোনটা বলবো আপনাকে? সকালের মুখে চিলতে একটা হাসির রেখা ফুটে ওঠে। অন্ধকারে সেই হাসি টের পেল না আরশান। বলল, তাই তো দেখলাম, অনেক কথাই বলছিলেন। না, আসলে বাংলাদেশে ওর কলেজ আর আমার কলেজ সেম ছিল, ব্যাচও সেম। ও, আপনারা পূর্ব পরিচিত নাকি? না, সেভাবে নয়। অ্যাকচুয়ালি আমার অনেককে মনে নেই, কিন্তু সে বলছে আমাকে নাকি সে খুব ভালো মতো চেনে। তাই? আপনি চেনেন না, কিন্তু সে আপনাকে চেনে?
আপনি কি সেলিব্রিটি নাকি? একটু কেমন কাট কাট শোনালো আরশানের গলা। সকাল গলায় মেকি অহংকার ফুটিয়ে বলল, আমাকে তো কতজনেই চেনে, বিশেষ করে ছেলেরা। কলেজ লাইফে কত কত অ্যাডমায়াররা ছিল। অনেক বোধ হয় আমার অ্যাডমায়ারদের মধ্যেই একজন, কে জানে। আরশানের ভেতরে একটা অদ্ভুত জ্বালা হচ্ছে। সে কিছুতেই সারা রাত গল্প করা যাবে কথাটা ভুলতে পারছে না। কানের কাছে মাছির মতো ভন ভন করছে অনেকের মুখ নিঃসৃত উক্তিটা। তার উপর সকালের এমন ড্যাম কেয়ার উদ্যত আচরণে তার মেজাজ আরও বিগড়ে গেল। সে তার নিজস্ব কায়দায় ঠোঁট বাঁকাটাকা করে আকাশ পাতাল ভাবল কিছুক্ষণ। তারপর একটু ঝাঁজের সাথে বলল, বেশ তো, যান তাহলে, বাড়ি যান, গল্প করেন, সারা রাত গল্প করতে পারবেন। হাসি চলে এলো সকালের। অনেক কষ্টে ঠোঁট চেপে হাসিটা থামালো সে। কিন্তু আপনার যে কি একটা জরুরি কথা বলার ছিল? কিছু বলার ছিল না। তাহলে ডাকলেন কেন? হ্যাশট্যাগ এমনি। বেশ, বলে সকাল চুপ করে যায়। আরশানও কিছু বলে না আর। দাঁড়িয়ে থাকে চুপচাপ দুজনে মুখোমুখি। একটা বুনো খরগোশ জংলা ঝোপ থেকে বেরিয়ে এসে পায়ের দিকে থপথপ করে হেঁটে আসে অন্ধকারে, আবার ভয় পেয়ে পালিয়ে যায় ঝোপের আড়ালে। তক্ষক ডাকে, এলোমেলো হাওয়া খেলে। সকাল সে হাওয়ায় আতরের সুবাস পায়। খসখস শব্দ করে শুকনো পাতা সরে যায়, উড়ে যায় ভাসতে থাকা শূন্যে। বুক কাঁপতে থাকে। চলুন ফিরে যাই, চলুন, ক্লান্ত গলায় বলল আরশান। তারপর হঠাৎ সকালের দিকে কি মনে করে যেন ভারী মনোযোগ দিয়ে তাকালো। যে কয়েক সেকেন্ড চেয়ে থাকে অন্ধকারে, পরপর সম্মোহিতর মতো ধীরে ধীরে এগিয়ে যায় কাছে, খুব কাছে। সকালের হৃৎপিণ্ড একটি বারের জন্য থমকে দাঁড়ায়। তারপর ছুটতে থাকে তীরের বেগে। একদম কাছে যখন আসলো মানুষটা, সকালের তখন নিঃশ্বাস আটকে গেছে। কি হচ্ছে এসব? সে কি স্বপ্ন দেখছে? কোনো কথা নেই, শুধু হৃদয়ের ধুকপুক, এলোমেলো নিঃশ্বাস। আরশান হাত দিয়ে আলতো করে সকালের চুল থেকে কিছু পাতা সরিয়ে নিল। চাপা গলায় বলল, ভয়ের কিছু নেই, আপনার চুলে পাতা আটকে ছিল। অক্টোবর এসে গেছে তো, এখন একটু পাতা উড়াউড়ি করবে।